ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান অধ্যায় তাপ। তো এই সিরিজের যে ভিডিও তার দ্বিতীয় অংশ। এখানে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন এবং লিনতাপ সম্পর্কে আলোচনা করব। পদার্থের অবস্থার পরিবর্তন এই সম্পর্কে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের আগে পদার্থের অবস্থা সম্পর্কে জানতে হবে। পদার্থ কত রকম অবস্থায় থাকতে পারে, মানে কত রকম পদার্থ আমরা পেতে পারি, কত রকম অবস্থায়। সাধারণত 3 রকম অবস্থায় পদার্থ থাকতে পারে, যেমন কঠিন, তরল বা বায়বীয়। এটাকে আমরা গ্যাসীয় পদার্থও বলি, বায়বীয়। তো কঠিন পদার্থের উদাহরণ কি কি হতে পারে? যেমন হাতে বরফের টুকরো নিয়ে দেখেছো, বেশ শক্তপোক্ত হয়, নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, আয়তন রয়েছে নির্দিষ্ট। লোহার টুকরো, অ্যালুমিনিয়ামের টুকরো, কাঠের টুকরো, এগুলো কঠিন পদার্থের উদাহরণ। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে এবং নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে। তরল পদার্থের উদাহরণ দেখি, জল, শরবত, রান্নার তেল, কেরোসিন। এই যে শরবতকে যদি তুমি গ্লাসে রাখো, গ্লাসের যা আকৃতি শরবতের আকৃতি সেরকম হয়ে গেছে। এই শরবতকে নিয়ে যদি তুমি কাপে রাখো, বড় একটা কাপে, দেখবে কাপের আকৃতির মতো হয়ে গেছে। তো তরল পদার্থের নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট আকৃতি থাকে না। তরল পদার্থকে যে পাত্রে রাখবে সেই পাত্রের মতো আকৃতি ও ধারণ করে। ঠিক আছে। গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থের উদাহরণ কি হতে পারে? যেমন বাতাস, আমরা নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি। বিরিয়ানি রান্না হলো বাড়িতে, বিরিয়ানির ঘ্রাণ দূর থেকে পাওয়া যাচ্ছে, রান্নাঘর থেকে, পড়াঘর থেকে পাচ্ছ। ডাস্টবিনের পাশ দিয়ে গেলে দুর্গন্ধ পাচ্ছ, এটাও গ্যাসীয় পদার্থ। তো পদার্থ যে এই 3 রকম অবস্থায় থাকতে পারে, এটা বলা হয়নি গ্যাসীয় পদার্থ সম্পর্কে। তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি এবং আয়তন কোনোটাই নেই। ঠিক আছে। তো পদার্থ যে শুধু কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3 অবস্থায় থাকতে পারে তা নয়, আরো 2টো অবস্থা রয়েছে, সেগুলো উপরের ক্লাসের জন্য। তোমাদের জন্য এই 3টাই যথেষ্ট। তো আমরা এখানটায় দেখবো কঠিন পদার্থ থেকে আমরা তরল পদার্থে আসতে পারি কিনা, মানে কঠিন অবস্থা থেকে পরিবর্তন করে তরল অবস্থায় কিভাবে আসা যায়, কিংবা তরল অবস্থার কোনো পদার্থকে তার অবস্থার পরিবর্তন করে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করা যায় কিনা। তোমরা কিন্তু জানো এই উদাহরণগুলি, আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, গ্লাসের জল নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে রাতে, ফ্রিজ থেকে সকালে যখন বার করলে দেখলে গ্লাসের জল জমে বরফ হয়ে গেছে। এই গ্লাসটাকে টেবিলে কিছুক্ষণ রেখে দাও, বেশ কিছুক্ষণ রেখে দিলে দেখবে বরফ গলে জলে রূপান্তরিত হয়েছে। তো বরফ গলে জলে রূপান্তরিত হয়েছে, এই বরফ কিন্তু বাইরে, মানে গ্লাসের চারপাশে যে বাতাস রয়েছে বাতাসের কাছ থেকে তাপ নিয়েছে। তার মানে বরফে তাপ প্রযুক্ত হয়েছে, যে তাপ প্রয়োগ করা হয়েছে বরফের উপর, যে বাইরের যে পরিবেশ, বাতাস থেকে তাপ প্রযুক্ত হয়েছে। কিংবা বরফকে এমনিতেই তুমি যদি তাপ প্রয়োগ করো, গরম করো, সে কিন্তু গলে তরলে রূপান্তরিত হয়, মানে জলে রূপান্তরিত হয়। তাহলে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে সে গলে যায়, তরলে রূপান্তরিত হয়। যে কোনো তাপমাত্রায় হবে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, এবং সেটা চাপের উপর নির্ভর করে, আমরা পরে পাবো। এই ঘটনাকে বলছি আমরা গলন। রাতে জল নিয়ে একটা গ্লাসে ডিপ ফ্রিজে রেখে দিলে সকালে উঠে দেখবে জল জমে বরফে রূপান্তরিত হয়েছে। ফ্রিজের যে যন্ত্র, সে জল থেকে তাপ টেনে বার করেছে, মানে জল থেকে তাপ নিষ্কাশিত হয়েছে। তাহলে তাপ নিষ্কাশনের ফলে কি হচ্ছে, তরল একটা নির্দিষ্ট তাপমাত্রায়
জমে গিয়ে কঠিনে রূপান্তরিত হয়, এই ঘটনাকে বলছি আমরা কঠিনীভবন। এবং তাপ নিষ্কাশন করতে হচ্ছে, মানে টেনে বার করে নিতে হচ্ছে। তারপর দেখি, যদি তাপ দাও জল নিয়ে, মানে একটা পাত্রে জল নিয়ে উনুনে চাপিয়ে দিলে, উনুন অন করলে মানে জ্বালালে আমরা তাপ প্রয়োগ করছো, দেখবে জল ফুটতে থাকে, এই যে জল ফুটছে এবং বাষ্প হচ্ছে। তাহলে ছিল তরল বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে তাপ প্রয়োগ করতে হচ্ছে। তাহলে তরল থেকে যে স্ফুটনের দ্বারা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করতে হলে আমাকে তাপ প্রয়োগ করতে হবে। তাহলে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করতে হলে তাপ প্রয়োগ করতে হয়। তারপর দেখি এখানটায় বাষ্পকে ঠান্ডা করলে জলে রূপান্তরিত হয়। তোমরা বলবে এই উদাহরণ তো জানি না, তোমরা সবাই জানো। ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বার করে টেবিলে কিছুক্ষণ রাখো, দেখবে বোতলের গায়ে ছোট ছোট জলবিন্দু জমা হয়েছে। দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসে টেবিলের উপর রাখো, দেখবে ওই যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের চারধারে ছোট ছোট জলবিন্দু জমা হয়েছে। তাহলে এই জল এলো কোথা থেকে? জল তো বোতল ভেদ করে, প্লাস্টিকের বোতল ভেদ করে কিংবা কাঁচের বোতল ভেদ করে বেরিয়ে আসতে পারবে না। বাইরে চারপাশে যে বাতাস রয়েছে, সেই বাতাসে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলবিন্দুতে রূপান্তরিত হয়ে এই গ্লাসের চারধারে কিংবা বোতলের চারধারে গায়ে লেগে থাকে। তো বাতাসের জলীয় বাষ্প থেকে তাপ টেনে বার করে নিয়েছে বরফ, যেটা বলছে তাপ টেনে বার করে নিয়েছে বরফ, মানে তাপ নিষ্কাশন হয়েছে, বাষ্প থেকে তাপ টেনে বার করে নিয়েছে, তার ফলে সেই বাষ্প তরলে রূপান্তরিত হয়েছে। এই ঘটনাকে বলছি আমরা ঘনীভবন। তার মানে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তরলে রূপান্তরিত হয়, আমরা বলি গলন। তরল কঠিনে রূপান্তরিত হয় যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয়, টেনে বার করে নেওয়া হয়, সেটাকে বলছি আমরা কঠিনীভবন। যদি তরলকে তাপ প্রয়োগ করা হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে থাকে এবং বাষ্প হয়, এটাকে বলছি আমরা স্ফুটন। আর বাষ্পকে ঠান্ডা করলে, তাপ টেনে বার করে নিলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে তরলে রূপান্তরিত হয়, একে বলছি আমরা ঘনীভবন। তো এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তোমাদের, এরকম আসে সহজ সহজ প্রশ্ন। যেমন দেখো, তরল থেকে কঠিনে রূপান্তরিত হলো, ছিল তরল অবস্থায় হয়ে গেল কঠিন অবস্থায়। তাহলে এই ক্ষেত্রে এই ঘটনাকে আমরা কি বলবো? গলন বলবো, কঠিনীভবন না ঘনীভবন? দেখো, তরল থেকে কঠিন হয়েছে, তার মানে কঠিনীভবন। এই যে, আর এই ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হবে নাকি তাপ নিষ্কাশন করতে হবে? তরল থেকে কঠিন যদি আমি করতে চাই, তরল থেকে তাপ টেনে বার করে নিতে হবে, তার মানে তাপ নিষ্কাশন। আবার এখানটায় দেখো, তরল থেকে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয়, তাহলে সেটা কঠিন হবে না বাষ্প হবে? বুঝতে পারছো, তাপ নিষ্কাশন করলে বাষ্প হবে না, তাপ দিলে বাষ্প হবে গরম হয়ে, তাহলে তাপ নিষ্কাশন করলে সে কি হবে? কঠিন হবে। এরকম সহজ প্রশ্ন তোমাদের আসে। তারপর দেখি, তাহলে তোমরা জানো একটা পাত্রে যদি জল নিয়ে আমরা গরম করি, তার উষ্ণতা বাড়ে। যে কোনো বস্তুকে নিয়ে যদি তাপ প্রয়োগ করা হয়, তার উষ্ণতা বাড়ে। তাহলে তাপ প্রয়োগে সব সময় কি উষ্ণতা বাড়ে? এরকম হয় কি? মানে উষ্ণতা একই থাকে, এরকম কি হতে পারে না? হতে পারে। সব সময় উষ্ণতা বাড়ে তা কিন্তু হয় না। দেখা যাক এখানটায় এই উদাহরণটা আমরা দেখি। এই যে বরফ নিলাম, বরফের উষ্ণতা সাধারণত কত হয়? 0°C, ঠিক আছে? কিন্তু 0°C আমি যদি এর কাছ থেকে যন্ত্রের সাহায্যে তাপ টেনে বার করে নিই, তাহলে উষ্ণতা 0°C থাকবে না, আরো কমে যাবে। তাহলে 0°C বরফ, সেখান থেকে তাপ টেনে টেনে বার করা হলো যন্ত্রের সাহায্যে, উষ্ণতা কমতে কমতে কত হলো? -10°C ধরে নিলাম। -1, -2, -3, -9 পরে -10। আর উষ্ণতা কমানো যেত, থাক আমি -10 পর্যন্ত লিখলাম।
তাহলে ওই -10°C বরফ আমি নিলাম পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এইবার আমি তাপ প্রয়োগ করছি, তাহলে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বাড়বে, বাড়লে -10°C বরফের উষ্ণতা যখন বাড়বে তাহলে কি উষ্ণতা বাড়বে মানে কত, -10 থেকে বেড়ে হবে -5, তারপর আর একটু বাড়বে -2, তারপর -1 হয়ে 0 হবে, 0°C। তাহলে 0°C যখন বরফের উষ্ণতা হলো, বরফের উষ্ণতা যখন 0°C হলো, এরপরে যখন আমি তাপ প্রয়োগ করব তখন তুমি কি বলবে, উষ্ণতা আবার বাড়বে, বেড়ে 1°C বরফ 2°C বরফ হবে, তা কিন্তু হয় না, ভুল। তুমি যদি বলো 1°C বরফ হবে, 5°C বরফ হবে প্রমাণ চাপে, তা কিন্তু হবে না। দেখা যায় এই যে 0°C বরফ পেলাম, আমি তাপ প্রয়োগ করছি, যে দেখো পুরো প্রসেস জুড়ে তাপ প্রয়োগ করব, তাহলে বরফ কিন্তু গলতে শুরু করবে। দেখো বরফের কিছু অংশ গলে জলে রূপান্তরিত হয়েছে, আরো কিছু অংশ ভাসছে, এখনো গলেনি, গলবে। তাহলে ছিল কঠিন অবস্থা, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, উষ্ণতার পরিবর্তন হয়নি, তাপ প্রয়োগ কিন্তু করছি, তাও উষ্ণতার পরিবর্তন হয়নি। আবার দেখো সমস্ত বরফ তো গলেনি, এখনো কিছু বরফ রয়ে গেছে, তাহলে তাপ প্রয়োগ যখন করছি এই বরফগুলো গলবে, তাহলে এই বরফগুলোরও অবস্থার পরিবর্তন হবে। এই যেখানটায় সমস্ত বরফ গলে জলে রূপান্তরিত হলো, তাহলে ছিল কঠিন, কঠিন থেকে তরলে রূপান্তরিত হলো, তাপ প্রয়োগ করছি, তাও কিন্তু উষ্ণতার পরিবর্তন হলো না। তাহলে এই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হলো, অবস্থার পরিবর্তন হচ্ছে, এই সমগ্র প্রসেস জুড়ে উষ্ণতার পরিবর্তন হবে না। বরফের ক্ষেত্রে যে 0°C ছিল, যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে সেটা 0°C থাকবে, এবং এটা 0°C জল পেলাম। এর পরেও যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এবার উষ্ণতা বাড়বে, 1°, 2° বাড়লো, ঠিক আছে, বাড়তে বাড়তে 10° হলো, তারপর বেড়ে 20°, তারপর বেড়ে 30, তারপর 50° বাড়লো, বেড়ে 50° হলো, তারপর ধরো আমি আর স্টপ করে দিলাম তাপ প্রয়োগ। তো আমি এটা বলতে চাইছি, যখন অবস্থার পরিবর্তন চলছে সেই অবস্থায় উষ্ণতার কিন্তু পরিবর্তন হলো না। এই যে কঠিন অবস্থা, তাহলে আমি যে তাপটা দিলাম সেটা গেল, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যখন রূপান্তরিত হচ্ছে, এই যে আমি তাপ প্রয়োগ করলাম, উষ্ণতার পরিবর্তন হলো না, তাহলে এই তাপটা গেল কোথায়? এই তাপটা অবস্থার পরিবর্তনে কাজে লেগে গেছে, যে কঠিন অবস্থা থেকে এই বরফকে গলিয়ে তরলে রূপান্তরিত করতে এই তাপটা কাজে লেগে গেছে। ছিল কঠিন বরফ, তাপ দিলাম, বরফ গলে তরলে মানে জলে রূপান্তরিত হলো 0°। তাহলে আমি যে তাপটা দিয়েছি সেটা যদি টেনে বার করে নিই তাহলে সেটা আবার সেই 0° বরফে রূপান্তরিত হবে, ঠিক তাই হবে। এই যে দেখো যে তাপ নিষ্কাশন হচ্ছে, তাহলে এটা কি পাচ্ছি, 50° জল আমি তাপ টেনে বার করে নিচ্ছি ফ্রিজে রেখে, তাহলে তাপ কমতে কমতে 0° হলো। এর পরেও যদি তাপ টেনে বার করে নিই, তুমি বলবে -1°, -2° জল পাবো, তা কিন্তু না, -1°, -2° জল হবে না। এই জলটা জমতে শুরু করবে, এই যে জল জমতে শুরু করেছে, দেখো উপরটা বরফ হয়ে গেছে, এবং জল জমে যখন বরফে রূপান্তরিত হচ্ছে, এখানে কিছুটা জল রয়ে গেছে, তারপর পুরোটা জমে সম্পূর্ণটা জলে জমে বরফে রূপান্তরিত হয়ে গেছে। এই সম্পূর্ণ প্রসেস জুড়ে উষ্ণতার কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে আমি যে তাপ টেনে বার করে নিচ্ছি যন্ত্র দিয়ে, অবস্থার পরিবর্তনের সময় তাতেও কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়। তাহলে অবস্থার পরিবর্তনের সময় তুমি তাপ প্রয়োগ করো কিংবা তাপ টেনে নাও, যাই করো, উষ্ণতার কিন্তু পরিবর্তন হবে না অবস্থার পরিবর্তনের সময়। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলছে,
তাপ প্রয়োগ করছি, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, যে তাপটা প্রয়োগ করছি সেটা কিন্তু গলাতে সাহায্য করছে। সেই যে তাপটা দিলাম সেটা যদি আমি টেনে বার করে নিই যন্ত্রের সাহায্যে, সেই একই উষ্ণতায় এই যে দেখো জমতে শুরু করবে, জমে সে আবার কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তাহলে যে উষ্ণতায় গলছে, এই যে গলছে, এবং যে উষ্ণতায় কঠিন হচ্ছে, কোন একটা নির্দিষ্ট পদার্থ সেটা একই থাকছে। তো বরফের ক্ষেত্রে সেটা 0°C, লোহা, তামা এদের ক্ষেত্রে কি 0°C হবে না, এদের ক্ষেত্রে আলাদা তাপমাত্রা হবে। যেমন দেখো তামার ক্ষেত্রে পাচ্ছি 1083°C গলনাঙ্ক, মানে এই উষ্ণতায় গলে। তামা এই 1083°C উষ্ণতায় গলে যাবে, উষ্ণতা পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তামার টুকরোটা গলে যাচ্ছে, সেই উষ্ণতা একই থাকবে। এবার যে তাপটা আমি দিচ্ছি, আমি যদি তাপটা টেনে বার করে নিই, সেই গলিত তামা আবার কঠিন হয়ে যাবে। এই যে হিমাঙ্ক, হিমাঙ্ক মানে যে উষ্ণতায় জমে যাচ্ছে সেটা, আমরা আসছি পরে। যে ঢালাই লোহা 1200°C উষ্ণতায় গলছে, যে গলনাঙ্ক, গলনাঙ্ক মানে যে উষ্ণতায় গলছে, হিমাঙ্ক যে উষ্ণতায় জমে যাচ্ছে। ঢালাই লোহা সেই একটা গলিত ঢালাই লোহা, আমি তার থেকে তাপ টেনে বার করে নিচ্ছি, সে একই উষ্ণতায় জমে কঠিন ঢালাই লোহাতে পরিণত হচ্ছে। তো বেশিরভাগ পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক একই হয়, ঠিক আছে, এগিয়ে যায়। তাহলে আমরা কঠিন থেকে তরলে, তরল থেকে কঠিন দেখলাম, এবার দেখছি তরল থেকে বাষ্প। জল নিলাম 30°C জল, উনুনে চাপিয়ে ফোটাতে শুরু করলাম, উনুন জ্বালিয়ে। তাহলে প্রথমে 100°C হলো, জল ফুটতে শুরু করলো। এরপর তুমি বলবে কি, এরপরেও যদি আমি তাপ প্রয়োগ করি 101° জল, 102° জল, তা কিন্তু নয়, হবে না, প্রমাণ চাপে হবে না, এটা প্রেসার কুকারের মধ্যে হবে, কিন্তু প্রমাণ চাপে হবে না। তো এক্ষেত্রে জল ফুটে বাষ্পে রূপান্তরিত হয়। এই যে দেখো জল বাষ্পে রূপান্তরিত হলো, ছিল তরল হয়ে গেল গ্যাসীয়। এই যে অবস্থার পরিবর্তন ঘটছে, এই যে পুরো প্রসেস জুড়ে উষ্ণতার পরিবর্তন হবে না, ঠিক আছে। তো সব তরলের ক্ষেত্রে কি একই ঘটে, যে তাপ প্রয়োগে একই 100°C উষ্ণতাতে বাষ্প হবে, তা নয়। এক এক তরলের ক্ষেত্রে এক এক রকম। যেমন এক এক কঠিন পদার্থ এক এক উষ্ণতায় গলছিল, এক এক উষ্ণতায় গলছিল, মানে গলনাঙ্ক হিমাঙ্ক একরকম ছিল। ঠিক তেমনি তরলেরও এক এক তরলের তোমার স্ফুটনাঙ্ক এক এক রকম হবে, অবশ্যই বিশুদ্ধ তরল। যেমন পারদের পাচ্ছি দেখো 357°C, মানে এই উষ্ণতায় পারদ ফুটতে শুরু করবে, ফুটে বাষ্পে পরিণত হবে। জল 100°C ফুটে বাষ্পে পরিণত হবে। ডাই ইথাইল ইথার 35°C উষ্ণতায় বাষ্পে, মানে ফুটে বাষ্পে রূপান্তরিত হবে, ঠিক আছে। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 37 পেজে তোমরা এই চারটা পেয়ে যাবে। তো একটা জিনিস দেখো, এতক্ষণ ধরে আলোচনা করে আমরা দেখলাম এক এক ধরনের কঠিন পদার্থ এক একটি নির্দিষ্ট উষ্ণতায় গলছে তাপ প্রয়োগে। এই যে তামা গলছে 1063°C উষ্ণতায়, সরি সোনা বলছে, তামা গলছে 1083°C উষ্ণতায়, বরফ গলে 0°C উষ্ণতায়, ঢালাই লোহা 1200°C উষ্ণতায়। তাহলে তাপ প্রয়োগে এক এক কঠিন পদার্থ এক এক নির্দিষ্ট উষ্ণতায় গলে। এক এক তরল পদার্থ এক এক উষ্ণতায় জমতে শুরু করে যদি তাপ টেনে বার করে না, মানে হিমাঙ্ক। এই যে 0°C উষ্ণতার জল, জল আমি যদি তাপ টেনে বার করে নিই 0°C উষ্ণতায় জমে বরফে রূপান্তরিত হয়, এই যে হিমাঙ্ক। তামাকে গলি তুমি তরল তামায় রূপান্তরিত করলে, এবার যদি তাপ টেনে বার করে নাও 1083°C উষ্ণতাতে সে জমতে শুরু করবে। সোনার কত 1063, তাহলে এক এক পদার্থের হিমাঙ্ক এক এক রকম, ঠিক আছে। তবে একই পদার্থ যদি নাও গলনাঙ্ক হিমাঙ্ক একই পাচ্ছি, একই পদার্থ যদি নাও একই পদার্থ। আবার
এক এক তরল এক এক উষ্ণতায় ফুটতে শুরু করে। তাহলে গলনাঙ্ক হিমাঙ্ক কিন্তু আমি একই পাচ্ছি পদার্থের, কিন্তু সব পদার্থের একই হয় না। সব পদার্থে আবার গলনাঙ্ক হিমাঙ্ক নির্দিষ্ট হয় না, এতে যেমন নির্দিষ্ট পাচ্ছি। যেমন দেখো মাখন, কাঁচ, চর্বি, মোম, এদের গলনাঙ্ক হিমাঙ্ক নির্দিষ্ট হয় না এবং গলনাঙ্ক হিমাঙ্ক সমানও হয় না, কারণ এদের ভেতরে যে অণু সজ্জার কোনো ঠিক নেই। এক এক কাঁচের এক এক রকম, মানে দুটো যদি মাখনের টুকরো নাও, চর্বির টুকরো নাও, দুজনের মধ্যে এই যে অণুগুলো সজ্জা বিভিন্ন রকম, সে কারণে এটা হয়। তো কাঁচ, মাখন, চর্বি, মোম এদের গলনাঙ্ক হিমাঙ্ক একই হয় না, মানে এদের ভিতরে অণু সজ্জা নির্দিষ্ট নয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কঠিন পদার্থ নির্দিষ্ট উষ্ণতায় গলছে তাপ প্রয়োগ করলে। তো এটাকে আমরা গলন বলছিলাম, এবং যে উষ্ণতায় গলছে সেটাকে বলা হয় গলনাঙ্ক। তো একটা ভালো ভাষা দিয়ে যদি বলি, সেটাকে বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কঠিন পদার্থ যে নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে তাকে আমরা বলি গলনাঙ্ক, ওই কঠিনের। ঠিক আছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পাদস্তম্ভের যে চাপ, সেটাকে বলি আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো এই কথাটা গুরুত্বপূর্ণ কেন সেটা আসছি। তো কোনো কঠিন পদার্থ নিলাম, যে প্রমাণ চাপে আমি তাপ প্রয়োগ করলাম, একটা নির্দিষ্ট উষ্ণতায় গলবে, সেটাকে বলছি ওই কঠিনের গলনাঙ্ক। আমি যদি চাপ পরিবর্তন করি তাহলে কি একই উষ্ণতায় গলবে? একই উষ্ণতায় গলবে না, ওর গলনাঙ্ক পরিবর্তন ঘটে যাবে। ঠিক আছে, সে কারণে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কথাটা বলেছি। যদি কিছু বলে না দেয় প্রশ্নে, সাধারণত প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেওয়া হয়। হিমাঙ্কর ক্ষেত্রেও তাই, নির্দিষ্ট চাপে মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট উষ্ণতায় তরল জমতে শুরু করে যদি তাপ নিষ্কাশন করে নেওয়া হয়। এটাকে এটা তরলের হয়, তরলের হিমাঙ্ক, কঠিন না, ওই তরল পদার্থটির হিমাঙ্ক বলা হয়। মানে জল জমে বরফে পরিণত হচ্ছে, জলের হিমাঙ্ক হবে। ঠিক আছে, তো সেটা চাপ যদি পরিবর্তন করে নি, জল যেমন 0 ডিগ্রিতে জমছিল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। ঠিক আছে, চাপ যদি বাড়ায় কিংবা কমায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে না। সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ঠিক তেমনি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট উষ্ণতায় থাকে তরল, সেটাকে বলছি ওই তরলের স্ফুটনাঙ্ক। যেমন জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। চাপ যদি বাড়িয়ে দিই তাহলে বেশি উষ্ণতায় জল ফুটবে। ঠিক আছে, চাপ বাড়ালে কমালে জলের স্ফুটনাঙ্ক কমবে। কিছু বলে না দিলে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরে নিই। তাহলে এই তিনটে ছবি আমরা আলোচনা করেছি আগের স্লাইডগুলোতে। দেখো, তাপ প্রয়োগ করছি, অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে না। এই যে দেখো, উষ্ণতার পরিবর্তন ঘটছে না, এখানে অবস্থার পরিবর্তন ঘটছে। এই কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে, এখানে তাপ টেনে বার করে নিচ্ছি, নিষ্কাশন করছি, তরল থেকে কঠিনে রূপান্তরিত হচ্ছে, এখানে তাপ প্রয়োগ করছি, দেখো তরল থেকে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এই যে উষ্ণতার পরিবর্তন ঘটছে না। তাহলে আমি যে তাপ দিচ্ছি সেটা যাচ্ছে করে, সেটা অবস্থার পরিবর্তন করতে কাজে লেগে যাচ্ছে। এই যে বরফটাকে গলাচ্ছি, তাপটা দিচ্ছি, গলাতে কাজে লেগে যাচ্ছে। এই যে তাপটা আমি টেনে বার করে নিচ্ছি, যেটা গলানোর জন্য যে তাপটা দিয়েছিলাম সেটাই টেনে বার করে নিচ্ছি, তখন আবার জমে যাচ্ছে, জল জমে বরফে রূপান্তরিত হচ্ছে।
আবার জল যখন ফুটছে সেই সময় যে তাপ দিচ্ছি সেটা বাষ্পে রূপান্তরিত হতে কাজে লেগে যাচ্ছে, বাষ্পে রূপান্তরিত করতে, উষ্ণতা পরিবর্তন ঘটছে না। তো অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন হয় না, সে তুমি তাপ দাও কিংবা নিষ্কাশন করো, যাই করো। প্রতি একক ভরের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ দিতে হয় সেটা হচ্ছে ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ। এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবস্থার পরিবর্তনের লিন তাপ কাকে বলে, এই সংজ্ঞাটা। যেমন ধরো বরফকে গলাচ্ছি, যে তাপটা প্রয়োগ করছি, উষ্ণতা পরিবর্তন হচ্ছে না কিন্তু বরফ গলছে, ওই তাপটাকে বলবো আমরা বরফ গলনের লিন তাপ। এখানটায় জল জমে বরফ হচ্ছে, যে তাপটা টেনে বার করে নিচ্ছি সেটাকে বলছি কঠিনীভবনের লিন তাপ। এখানটা উষ্ণতা পরিবর্তন ঘটছে না, যে তাপটা দিচ্ছি সেটা জল ফুটে বাষ্প রূপান্তরিত হচ্ছে, আমরা বলবো বাষ্পীভবনের লিন তাপ। তো অবস্থার পরিবর্তনের সময় যে তাপ আমরা প্রয়োগ করি সেটা বলা হলো লিন তাপ, এবং এই লিন তাপে অবস্থার পরিবর্তন হয়, উষ্ণতা পরিবর্তন হয় না। এবং এই হিসাবটা হবে প্রতি একক ভরের হিসেব অনুযায়ী, প্রতি একক ভরে যে তাপটা দিতে হচ্ছে সেটাকে আমরা লিন তাপ বলছি। যেমন বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রায় আসে, এখানে দুটো প্রশ্ন থাকবে, প্রায় আসে। এটা দেখো, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে 1 গ্রামে যে একক ভর, 1 গ্রাম বরফকে আমি গলাবো 80 ক্যালোরি তাপ লাগবে। মূল কথা হচ্ছে 1 গ্রাম বরফকে আমি গলাবো, কত তাপ লাগবে? 80 ক্যালোরি তাপ লাগবে। সহজ কথা, এইটুকু বললেই যথেষ্ট। 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ লাগবে। আর একটু ভালো করে ভাষা দিই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফ, বিশুদ্ধ বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। বিশুদ্ধ বরফ বলাটা উচিত, কারণ বরফে যদি অশুদ্ধি থাকে এটা চেঞ্জ হয়ে যাবে, 80 ক্যালোরি এই মানটা পরিবর্তিত হয়ে যাবে। এই যে জলের স্ফুটনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? মানে 1 গ্রাম জলকে ফুটিয়ে বাষ্পে রূপান্তরিত করব, কতটা লাগবে? 537 ক্যালোরি তাপ লাগবে। ঠিক আছে, একটু ভালো ভাষা দিয়ে বলি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জল ফুটে বাষ্পে রূপান্তরিত হতে 537 ক্যালোরি তাপ লাগবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। তারপর দেখি, এই যে এখানে কিছু প্রশ্ন আছে, আমরা আলোচনা করছি। গলন কাকে বলে? যে তাপ প্রয়োগে কঠিন তরলে রূপান্তরিত হচ্ছে, এই ঘটনাকে বলছি গলন। তাপ নিষ্কাশন করে তরলকে আমরা কঠিনে রূপান্তরিত করছি, একে বলছি কঠিনীভবন। আর ঘনীভবনটা কি? বাষ্প থেকে তরল পাচ্ছি, গ্যাসীয় পদার্থ তরলে রূপান্তরিত হচ্ছে, এই ঘটনাকে ঘনীভবন বলছি। ঠিক আছে, এই দুটো প্রশ্ন আলোচনা হয়েছে। তরল কঠিনে রূপান্তরিত হচ্ছে, এটাকে কি বলবো? আমরা কঠিনীভবন বলবো। এই ক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হয়, তাপ টেনে বার না করলে তরল কঠিনে রূপান্তরিত হবে না। আচ্ছা, তরল থেকে তাপ নিষ্কাশন করলাম, কি হবে? বাষ্প হবে। তরলকে গরম করলে বাষ্প হয়, তাহলে তরল থেকে তাপ নিষ্কাশন করছি মানে কি হবে? সে কঠিন হবে। আচ্ছা, এবার দেখো, তাপ প্রয়োগে যে অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন হয় কি? অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার পরিবর্তন হয় না, অনেকবার বলা হয়ে গেছে, তাহলে এটা মিথ্যা হবে। তারপর দেখি, গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক কাকে বলে? আগের স্লাইডে দেখেছো, ওখান থেকে দেখে নিও। লিন তাপ কাকে বলে? এই যে অবস্থার পরিবর্তনের সময় যে তাপটা দিচ্ছিলাম, উষ্ণতার পরিবর্তন ঘটছে না, শুধু অবস্থার পরিবর্তন ঘটছে, তাকে বলা হচ্ছে লিন তাপ। প্রতি একক ভরে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা দিচ্ছি
এটাকে বলা হচ্ছে ঋণ তাপ। আগের স্লাইডে পেয়ে যাবে, লিখে নেবে তোমরা খাতায়। এই দুটো প্রশ্ন তো আলোচনা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখি, কয়েকটা পদার্থের উদাহরণ দাও যাদের নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক নেই। কাঁচ, মোম, চর্বি। আমরা প্রথম দিকে আলোচনা করেছি, ঠিক আছে। আজকে এইটুকু থাক। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব পদার্থের গলন, স্ফুটন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বাষ্পায়ন, তারপর হচ্ছে তাপের তাপের সঞ্চালন, ওই পার্টটা। আজকে এইটুকুই থাক। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নেবে এবং ভিডিওটা বারবার শুনবে।